এবার গারদে দেবরাজ চক্রবর্তী। দেবরাজকে 7 দিনের পুলিশ হেফাজত, তোলাবাজি, হুমকি, দাদাগিরি, নানা অভিযোগই দেবরাজের বিরুদ্ধে। পাহাড় প্রমাণ অভিযোগ, আর হ্যাঁ, অভিযোগের পাহাড়ের পর রাঁচির কাছে রিসর্ট থেকেই জালে দেবরাজ। গতকাল গ্রেফতার, আজ আদালতে পেশ। আদালতে দেবরাজকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। কিন্তু দেবরাজকে 7 দিনের পুলিশ হেফাজত, তাকে গতকালই গ্রেফতার করা হয়েছে। কি হলো আজ জানবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেবরাজ কি বলবে? দেবরাজ কি বলবে? দেবরাজ দেখো, একেবারেই আজ দেবরাজ চক্রবর্তীকে যখন আদালতে পেশ করা হয়, তাকে উদ্দেশ্য করে কোর্ট লকআপে ঢোকার সময় ডিম ছোড়া হয়, সেই চিত্র দেখা যায়। এবং পুলিশের তরফ থেকে 10 দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল এবং দীর্ঘ সওয়াল জবাব শোনার পর আদালতের তরফ থেকে 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা হয়। মূলত পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয় যে এই দেবরাজ চক্রবর্তী অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল এবং দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, মারধর, খুনের হুমকি এবং লক্ষ লক্ষ টাকা ভয় দেখিয়ে তোলার ঘটনা ঘটেছে, যে কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এবং শুধু জিজ্ঞাসাবাদ করাই নয়, তিনি এতটাই ক্ষমতাবান, যদি তিনি জামিন পেয়ে যায় তাহলে তদন্তে তিনি কোনো রকমের সহযোগিতা না করে তদন্ত নষ্ট করতে পারে। সেই কারণেই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এবং যে অভিযোগ করেছিল সেই অভিযোগকারীর গোপন জবানবন্দির জন্য কিন্তু আদালতে আজ পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয় এবং সেই আবেদনও মঞ্জুর করা হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে মূলত 2টি মামলাকে কেন্দ্র করে আজ দেবরাজ চক্রবর্তীর যে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি আদালতের সামনে পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়। অভিজিৎ সাহার যে অভিযোগ করেছিল যে প্রমোটার যে 30 লক্ষ টাকা তার কাছ থেকে তোলা আদায় করা হয়েছিল এবং 5 লক্ষ টাকা না দেওয়ায় তাকে খুনের হুমকি দেওয়া হয়, সেই মামলাতেই দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এবং এর থেকেও বেশি, অর্থাৎ কোটি কোটি টাকার একটি দুর্নীতির মামলা পুলিশের হাতে এসেছে, যাতে করে কিনা পুলিশ সেই মামলাতেও নিজেদের হেফাজতে চাইবে বলে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, যে 1300 কোটি টাকার একটা অভিযোগ তরুণজ্যোতি তিওয়ারি সামনে এনেছেন, সেটা কিন্তু যত সময় এগোচ্ছে কার্যত মনে হচ্ছে যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ তদন্ত এগোচ্ছে। কারণ পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে বা সরকারি আইনজীবীর পক্ষ থেকে যেটা জানাচ্ছেন যে এই পুলিশ হেফাজত শেষ হওয়ার পরই পুলিশের স্ক্যানারে আরও একটি মামলা রয়েছে, যেখানে কিন্তু কোটি কোটি টাকা দেবরাজ চক্রবর্তী তোলা আদায় করেছে এবং সেখানে খুনেরও হুমকি দিয়েছে। এবং দীর্ঘ সওয়াল জবাব শোনার পর আজ বারাসাত আদালতের পক্ষ থেকে বিচারক কিন্তু 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওকে, আজকে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসিপিআর ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। আমাদের আর একটা কেস আছে যেটা এর থেকেও অনেক বড় ম্যাগনিটিউডের, সেটার ব্যাপারেও আমরা একটা প্রেয়ার এগোচ্ছি। দুটো কেসই গভর্নমেন্ট আমাকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছে। আজকের কেসটা ছিল এক্সটর্শনের কেস। 30 লক্ষ টাকা উনি চেয়েছিলেন প্রমোটিংয়ের জন্য। এই ক্ষেত্রে এক্সটর্শনের সেকশন আছে আমাদের। আর দুটো কেসেই যেটা প্যারালালি এখন সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে, তো এখন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। এটা কমপ্লিট হলে আমরা অন্য কেসগুলোতে ওনাকে নিয়ে আবার তদন্ত করা হবে। এই মুহূর্তে বলা যাবে না, তবে এই কেসটা 30 লাখের আশপাশে রয়েছে। পরবর্তীকালে যেটা আরেকটা চলছে সেটা হয়তো এই ম্যাগনিটিউডটা এর থেকে অনেক অনেক বেশি হবে। আমরা এক্ষুনি এর বাইরে কিছু বলতে পারবো না। অভিযোগকারীর গোপন জবানবন্দি কবে নেওয়া হয়? অলরেডি হয়ে গেছে, এই কেসের ক্ষেত্রে হয়ে গেছে। পরবর্তীকালে অন্য কেসের ক্ষেত্রে আমরা দেখবো। দেয়ার আর ইনফ্লুয়েন্সেস, আমরা এখন কিচ্ছু অ্যাভয়েড করতে পারবো না। আর এবার দেখুন সেই চেনা ছবি দেবরাজকে লক্ষ্য করেও ডিম ছোড়া হলো। দেবরাজকে আজ যখন আদালতে নিয়ে যাওয়া হয়, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। গারদে দেবরাজ, আর দেবরাজকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হলো। হাতে ডিম নিয়ে দাঁড়িয়েছিল বিক্ষুব্ধ জনতা। দেবরাজকে দেখতে পেয়েই তাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন তারা।
দেবরাজ চক্রবর্তীকে বাগুইআটি থানা থেকে যখন বারাসাত আদালতের এই কোর্ট লকআপের দিকে নিয়ে আসা হয়, ঠিক তখন তাকে উদ্দেশ্য করে চলে একের পর এক ডিম বৃষ্টি, এবং সেই ডিমের যে অংশ বিশেষ কার্যত এখনও দেখা যাচ্ছে এখানে পড়ে রয়েছে। যাতে এই ধরনের পরিস্থিতি না ঘটে সেই কারণেই কিন্তু পুলিশের থেকে নিরাপত্তার বলয় এখানে করা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তাও নয়, দেবরাজ চক্রবর্তীকে উদ্দেশ্য করেই কিন্তু একের পর এক ডিম ছোড়েন বিক্ষুব্ধ জনতা। এবং শুধু তাই নয়, তাকে দেখে চোর চোর স্লোগানও ওঠে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যেসব নেতারা বা প্রাক্তন মন্ত্রীরা গ্রেফতার হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে এই জনরোষ তা কিন্তু কার্যত প্রকাশ্যে আসছে। এবং ঠিক একই চিত্র দেখা গেল এই দেবরাজ চক্রবর্তীকে যখন কোর্ট লকআপে নিয়ে আসা হলো, তাকে উদ্দেশ্য করে কিন্তু ডিম ছুড়লেন যা বিক্ষুব্ধ জনতা। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। একাধিকবার ডেরা বদল করেও লাভ হলো না। ঝাড়খণ্ডের রাঁচির কাছে একটি রিসর্টে 10 দিন ধরে গা ঢাকা, আর তারপর প্রায় 100 মোবাইল ফোনের টাওয়ার ঘেঁটে দেবরাজ চক্রবর্তীকে খুঁজে বের করলো বেঙ্গল এসটিএফ। দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। রাঁচির কাছে একটি হোটেল থেকে জালে দেবরাজ। তদন্তকারীদের দাবি, এত সহজে জালে জড়ানো যায়নি দাপুটেই তৃণমূল নেতাকে। 100-র বেশি মোবাইল ফোনের টাওয়ার ঘাঁটতে হয়েছে তাদের। পুলিশ সূত্রে খবর, জুনের 16 তারিখ থেকেই ঠিকানা বদলাতে শুরু করেন দেবরাজ। প্রথমেই কালিম্পংয়ে চলে যান, সেখান থেকে একাধিক জায়গা ঘোরেন। 24শে জুন দেবরাজের আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। এরপর থেকে তাঁর মোবাইল ফোনও সুইচড অফ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তদন্তকারীরা জানতে পারেন ঝাড়খণ্ডের রাঁচির কাছে একটি রিসর্টে উঠেছেন দেবরাজ। পুলিশের দাবি, দেবরাজের সঙ্গে রিসর্টে ছিলেন তার এক সঙ্গীও। সেই সঙ্গীর মোবাইল ফোন ব্যবহার করতেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সঙ্গীর মোবাইল দিয়েই একের পর এক ফোন করতেন তিনি। সঙ্গীর এই ফোনই শেষ পর্যন্ত ধরিয়ে দিল দেবরাজকে। এই মোবাইল ফোন থেকে একাধিক নম্বরে ফোন করা হয়। অধিকাংশ নাম্বারই কোনো না কোনোভাবে দেবরাজের পরিচিতদের সঙ্গে যুক্ত। এই সমস্ত ফোন কলের সূত্র ধরে তদন্তে নামে এসটিএফ। একশোটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, এরপরেই তাঁরা নিশ্চিত হয়ে যান পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানার কাছে ওই রিসর্টে গা ঢাকা দিয়ে রয়েছেন দেবরাজ। রাঁচির এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল দেবরাজের। অভিযোগ, সেই ব্যবসায়ী রিসর্টে বেশ কয়েক কোটি টাকা ঢেলেছিলেন দেবরাজ। এই রিসর্টেই বুধবার সন্ধে অভিযান চালায় বেঙ্গল পুলিশের এসটিএফ। পালিয়েও শেষ রক্ষা হলো না দেবরাজ চক্রবর্তীর। অবশেষে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ হাতে গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী। ক্যামেরায় গোপালাচার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রাক্তন কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসুর পিএ, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজনীতিতে উত্থান এভাবেই, উত্থান নাকি অর্থনীতিতেও। অভিযোগ, গত 15 বছরে কয়েকশো কোটির মালিক দেবরাজ চক্রবর্তী। উল্কার গতিতে উত্থান, পালা বদলের পর শ্রীঘরে। বাবা রাজনীতি করতেন, ছোটবেলা থেকেই রাজনীতির আবহে মানুষ। লেখাপড়ার পাঠ শেষ করে তাই নিজেও হাঁটা দিয়েছিলেন সেই পথেই। একনিষ্ঠ কর্মী, সেখান থেকে দাপুটে নেতা। স্ত্রী প্রাক্তন বিধায়ক। বাগুইআটির রাজপথ জানে দেবরাজ চক্রবর্তীর উত্থানের কথা। 2011 সাল, তৃণমূল সবে ক্ষমতায়। পূর্ণেন্দু বসু তখন কৃষিমন্ত্রী। সে সময় তাঁর আত্মসহায়ক ছিলেন দেবরাজ চক্রবর্তী। 2013 সালে বিধাননগর পুরসভায় উপনির্বাচন হয়। সেই ভোটে নাকি লড়তে চেয়েছিলেন দেবরাজ, কিন্তু টিকিট পাননি।
2015 সালে রাজারহাট গোপালপুর ঢুকে যায় বিধাননগর পুরসভার মধ্যে। পুরো ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছাড়েন দেবরাজ, ছেড়ে দেন পূর্ণেন্দু বসুর আত্মসহায়কের কাজও। তৃণমূল ছেড়ে তখন কংগ্রেসের হাত ধরেন দেবরাজ। কংগ্রেসের টিকিটে ভোটে জিতে কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। সেবার ভোটের দিনই দেবরাজকে গ্রেপ্তার করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। জেলবন্দি অবস্থাতেই ভোটে লড়েন, জেতেন, জামিন পেয়ে কাউন্সিলরের শপথ নেন। কংগ্রেসের টিকিটে জিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভোটে জিতেই ফেরেন তৃণমূলে। সময় যত যায় রাজনীতিতে ওজন বাড়ে দেবরাজের। মিতভাষী দেবরাজ হয়ে ওঠেন দাপুটে নেতা। এবার ময়দানে তার গায়িকা স্ত্রী অদিতি মুন্সি। 2021 বিধানসভা ভোট। রাজারহাট গোপালপুর কেন্দ্রে পূর্ণেন্দু বসুর পরিবর্তে তৃণমূল টিকিট দেয় অদিতিকে। এককালে পূর্ণেন্দু বসুর পিএ ছিলেন দেবরাজ। সে সময় পূর্ণেন্দুর কাছে দরবার করেও নাকি কাউন্সিলরের টিকিট পাননি তিনি। মাঝে কয়েকটা বছর সেই পূর্ণেন্দুর আসনেই প্রার্থী হন দেবরাজের স্ত্রী। অনেকে বলেন এ যেন বৃত্ত সম্পূর্ণ হলো। 2022 সালে ভোটে জিতে বিধাননগর পুরসভার মেয়র পরিষদ হন দেবরাজ। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূলের সভাপতিও হন। একাধিক বিতর্কে নামও জড়িয়েছে দেবরাজের। একাধিক অভিযোগ উঠেছে তার নামে। 21 বিধানসভা ভোটের পর প্রসেনজিৎ দাস নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের মামলায় নাম জড়ায় দেবরাজের। 2022 সালে এই মামলায় দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 2023 নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি এবং খুনের হুমকির অভিযোগ ওঠে। অনেকে দাবি করেন রাজনীতিতে দেবরাজের প্রভাব যত বেড়েছে পাল্লা দিয়ে তার সম্পত্তির বহরও বেড়েছে। অভিযোগ, দেবরাজের সম্পত্তির অঙ্ক নাকি কয়েকশো কোটির গণ্ডি পেরিয়েছে। সবই অবশ্য অভিযোগ। রাজ্যে পালা বদলের পর স্ক্যানারে বাগুইয়াটির দাপুটে যুব নেতা। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে গেলেও খারিজ হয়ে যায় সে আর্জি। এরপরই বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার দেবরাজ। তোলাবাজি সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তবে যেভাবে একের পর এক দুর্নীতিতে তার নাম জড়িয়ে যাওয়ার পরেও স্মিত হাসির অমায়িক ব্যবহারের ছেলে এলাকায় ঘোরাফেরা করতেন এবং তার রাজনৈতিক পরিধি বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন, তাতে প্রশাসন বা তার সেই সময়কার রাজনৈতিক দলের একাংশের যে মাথায় হাত রয়েছে তা বুঝতে পেরেছিলেন স্থানীয়রা। ফলে চাইলেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার কথা বলতে পারতেন না। ফলে এই সমস্ত এলাকার মানুষজনদের যে পুঞ্জীভূত ক্ষোভ, তাই দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পর রাজারহাট নিউ টাউন অঞ্চলে বুঝতে পারা যাচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, তোলাবাজির অভিযোগ। এক মহিলা তিনি দেবরাজের অত্যাচারে আত্মহত্যা করবেন বলেও ভেবেছিলেন। আর তারপর দেবরাজের আতঙ্কে ঘর ছাড়া এক বিজেপি নেতা। কৃষ্ণপুর ভিআইপির কাছে একটা বিল্ডিং বানাচ্ছিল। আমি যখন 4 ঢালাই করি তখন সে কাজটা বন্ধ করতে পারে। আমি তখন জিজ্ঞেস কারণটা কি, কারণটা আজ না কাল কাছে জানাবো বলে জানাচ্ছে না। প্রথমে বলছে 40 লাখ টাকা লাগবে, আমি তখন দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো না। লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি, উনি আমার কাছে 30 লাখ টাকা নিয়ে দেবকে উনি দেন। আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে। আমার টাকাটা ফেরত পাওয়া হলে ভালো হয়, বাস আর কি বলবো। আমার বাড়ি ভাঙচুর করতে গেছে এরা 28 তারিখে। আমার দোষ, আমি বাড়ির সামনে গাড়ি রেখে আমার বাড়ি ক্যামেরা লাগানো, তার জন্য আমি সাধারণ মানুষ, আমি কোনো পার্টি করি না। এরা দেবরাজ চক্রবর্তীর এই যে লবি 2020-তে এই এদের জন্য আমি সুসাইড করেছি। সুসাইড অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, এরা আমাকে মারতে গেছে আমার বাড়ি। হ্যাঁ, দেবরাজের লবি করে, ওরা দেবরাজের সঙ্গে রয়েছে বলে তার জন্য আমার কেস নেয়নি এখানে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে একটা রিসেল ফ্ল্যাট কিনি। কেনার পরে ওরা যখন ফ্ল্যাটটা দিচ্ছিল না, তখন অদিতি আর দেবরাজের কাছে আমি একাধিকবার গেছি। দেবরাজ বলছে আমি দেখছি, ওর সল্ট লেকের অফিসেও গেছি। বলছে কি চাই, আমি এই ব্যাপারে কেন এসছেন, বললো দেখছি বলে তো দেখেনি,
অথচ ওই মালিকের কাছ থেকে ও আর ওর বউ অদিতি পয়সা খেয়ে বসে রয়েছে। দুবার একবার হুমকি দিয়েছিল, হ্যাঁ এতবার আসছেন কেন? যে আসছে, আমি ডিস্টার্ব হচ্ছি। ফ্ল্যাট পাইনি দেবরাজ অদিতির জন্য। যে ছেলে 2015-তে সেকেন্ড হ্যান্ড ওয়াগনার নিয়ে ঘুরতো, সেই ছেলে কিছুদিন পরে, আজকে কিছুদিন আগেও সে ফরচুনা, ওডি এগুলো নিয়ে ঘুরতো। তো এত টাকা আসে কোত্থেকে ওর কাছে? একটা মামুলি 11 বছরের একটা কাউন্সিলর, ওর বউ 5 বছরের এমএলএ, 4 বছর আগেও ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিল কাতারে। কোত্থেকে আসলো টাকাগুলো? অনেক ব্যাপার আছে। আমাকেও অনেক হ্যারাস করেছে। ইভেন আজকে যদি আমরা না জিততাম তাহলে হয়তো আমাকে নয় মার্ডার হতে হতো, আর না হলে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেত। প্রাণনাশের হুমকি অনেকবারই এসছে। ওর যত কিছু আছে সব খুঁড়ে বের করা হোক। এবার অদিতি মুন্সিকেও জিজ্ঞাসাবাদ। প্রাক্তন তৃণমূল বিধায়ককে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ পুলিশের। স্বামী দেবরাজের গ্রেফতারের পর অদিতিকে জিজ্ঞাসাবাদ। তোলাবাজির মামলায় বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ। বাড়ি থেকে উদ্ধার ল্যাপটপে তথ্য। অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাড়ি থেকে উদ্ধার ল্যাপটপে কি কি তথ্য পাওয়া গেল এখনো পর্যন্ত, সূত্রের কি খবর অনুপ? দেখো, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন যিনি বিধায়ক অদিতি মুন্সি, এবার তাকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো বাগড়ি থানা পুলিশের পক্ষ থেকে। প্রত্যেকটি বাড়ি, তার যেমন দেবরাজ চক্রবর্তী, সেই বাড়িগুলো তল্লাশি করা হয়েছে। সেই বাড়ি থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে। তারই পাশাপাশি দেখা যায় যে দেবরাজ চক্রবর্তী যখন গ্রেপ্তার হয়, পরবর্তীতে অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে একটি ল্যাপটপে হদিশ মিলেছিল এবং ল্যাপটপে গুরুত্বপূর্ণ নথি বা তথ্য রয়েছে, এমনটাই তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান। এবং তোলাবাজির মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই ল্যাপটপ থেকে উদ্ধার হয় বলে এমনটাই পুলিশ মনে করছে। বেশ কিছু নাম্বারের সূত্র ধরেই কিন্তু দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ এই নাম্বারের মাধ্যমেই অদিতি মুন্সির সঙ্গে থেকে পরিবারের কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করা, যেটা অন্যের নামে সিম নেওয়া ছিল। এবং দেবরাজ চক্রবর্তীকে যখন গ্রেপ্তার করা হয়, তার পরবর্তী লক্ষ্য করা যায় যে অদিতি মুন্সি সম্পর্কে তার বিষয়ে আরো কিছু তথ্য পাওয়ার জন্য তার যে কোম্পানির কথা বলা হচ্ছে এবং তার যে সম্পত্তির কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু দুজনের নামে এই বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। এবং প্রত্যেকটি বাড়িতে যখন তল্লাশি করা হয়, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় বাড়ি থেকে বিপুল পরিমাণে সম্পত্তি নথি, একাধিক পৌরসভার কাগজ এবং সরকারি প্রকল্পের কাগজ উদ্ধার হয়েছে, যেগুলো বাড়িতে রাখা ছিল। ইতিমধ্যেই অদিতি মুন্সিকে সেই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাগড়ি থানা পুলিশের পক্ষ থেকে। ওকে, এবার আরজি করে নজর রাখি। আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় বিস্ফোরক অভিযোগ, ভিসেরা পরীক্ষার নমুনা নষ্টের অভিযোগ, অভয়ার পরিবারের বিস্ফোরক অভিযোগ, 3 ফরেন্সিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো, যে অভিযোগ উঠছে সেই অভিযোগ মূলত অভয়ার বাবার পক্ষ থেকে করা হচ্ছে। কেন করা হচ্ছে? একটি চিঠিকে কেন্দ্র করে। যে চিঠি পাঠানো হয়েছে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একজন এক্স কর্মী, যার নাম প্রকাশে অনিচ্ছুক অভয়ার বাবা। এবং তিনি যেটা লিখছেন, সেই এক্স কর্মী তিনি যেটা লিখছেন, অর্থাৎ প্রাক্তন কর্মী তিনি যেটা লিখছেন, সেটা বলা হচ্ছে যে ভিসেরা টেস্ট করা হয়েছিল। ভিসেরা টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট অর্থাৎ ভিসেরা টেস্টের যে নমুনা, সেই নমুনা কিন্তু ট্যাম্পারিং করা হয়েছিল, অর্থাৎ বিকৃত করে দেওয়া হয়। তারা করে 3 জনের নাম উঠে আসে। সেই 3 জনের নামও তারা অভয়ার বাবা নাম প্রকাশে অনিচ্ছুক, তারই তদন্তের বিষয়। এবং এই 3 জনের যে বিষয়টা উঠে আসছে, সেই 3 জন মিলে এই যে পুরো যে নমুনা, সেই নমুনা ভিসেরা টেস্টের যে নমুনা, তারা ট্যাম্পারিং করে এই অভিযোগ করা হচ্ছে। যিনি এই প্রাক্তন কর্মী, যিনি যেমনটা এই চিঠিতে লিখছেন, এই চিঠি এখন সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও রয়েছে, যেখানে মূলত অভয়ার বাবা যেমনটা অভিযোগ করছেন, এই চিঠি তিনি লিখেছিলেন, সিবিআই এর কাছে দিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তার কাছে আসে এবং তাকে তিনি চিঠি করেন। এবং এই যে চিঠিতে যা উল্লেখ করা হয়, তার ভিত্তি করে আজকে শিয়ালদা আদালতে অভয়ার বাবা আসেন এবং অভয়ার বাবা শিয়ালদা আদালতে এসে তার যে অভিযোগ, সেই অভিযোগ তিনি জানিয়েছেন এবং আদালতের দ্বারস্থ হয়েছেন বলা চলে। এবং এখনো পর্যন্ত সেই রায় এখনো বেরোয়নি। তারা এই যে বিষয়টি আদালতের কাছে জানিয়েছেন এখনো পর্যন্ত। রুমেলা, বেশ, আরজি করে ধর্ষণ খুনে বিস্ফোরক অভিযোগ, কি বলছেন নির্যাতিতার বাবা, শুনুন।
তৃণমূলের নির্দেশে এই মেয়ের যে সমস্ত স্যাম্পল কালেক্ট করা হয়েছিল পোস্টমর্টম কালীন এবং সিএফএসএল বেলগাছিতে পাঠানো হয়েছিল সেগুলো ট্যাম্পারিং করেছে। সীমা পাউজাকে প্রথম পাঠিয়েছিলাম, সীমা পাউজার বিষয়টা তদন্ত করেনি। পরে যখন সিট গঠিত হয় তাদেরও পাঠিয়েছিলাম, কিন্তু তারাও এই বিষয়টা কোনো দেখেন। যখন আমরা চিঠি পাই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আরো 3 জন আধিকারিকের কথা সেই চিঠিতে উল্লেখ রয়েছে, তারা কি ওখানেই কর্মরত? হ্যাঁ, তারা ওখানে কর্মরত, এখনো কর্মরত হয়। তারা এই ধরনের কাজ করছে। এটা শুধু আজ, এটা আমার মেয়ের বেলায় না, বহুবার করেছি এরা। আজকে আদালতে আমরা প্রেয়ার করেছি যাতে সিবিআই ব্যাপারটাকে ঠিকমতো দেখে এবং এই অর্ডার নিশ্চয়ই আদালত দেবে। যে ফরেনসিক রিপোর্ট করা হয়েছে আমার মেয়ের, সেই স্যাম্পেলটাই নষ্ট ছিল। 4 দিন ওটা খোলা জায়গায় রেখেছিল, প্রিজার্ভও করা ছিল না। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল, এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। সেই জন্য বলছে ওরা বারবার ডিএনএ কন্টামিনেশন মানে ওই ডিএনএর মধ্যে ইটবালি কিছু ছিল না, মানুষের উপস্থিতি ছিল। সেটা খতিয়ে দেখা হয়নি, পুলিশও দেখেনি, সিবিআইও দেখেনি। কেন 13 তারিখ যখন সিবিআই হবে তার ঠিক আগের মুহূর্তে পিজিটি রুম যেটা বলে ওরা, যেটা বিশ্রাম নিত, সেই রুমটা, পাশের বাথরুমটা, তার বেসিনটা সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। তার সই ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, এবং আমার মেয়ের ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সেখানে সাইন করেছিল। তারা কেন করলো, কার অনুমতিতে করলো, এগুলো তো খতিয়ে দেখতে হবে। এগুলো আমাদের প্রথম থেকেই অভিযোগ ছিল। আরজি করে এই ধর্ষণ খুনে এবার বিস্ফোরক অভিযোগ। দেখুন, এই ভিসেরা পরীক্ষা অনেকগুলো ধাপে ধাপে হয়, নমুনা সংগ্রহ, সংরক্ষণ, ল্যাব টেস্ট, এবং তার যথেষ্ট আইনি মূল্য রয়েছে। যে অভিযোগ করছেন নির্যাতিতার পরিবার, তা তো ভয়ঙ্কর। কথা বলবো এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। বিভাসবাবু, এই ভিসেরা পরীক্ষা, যার দ্বারা এই ভিসেরা রিপোর্ট তৈরি হয়, কিভাবে হয় এই প্রসেস, এবং একটা তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই ভিসেরা রিপোর্ট? দেখুন, একটা মানুষকে যদি কখনো পয়জন বা এই ধরনের কিছু বা কোনো কেমিক্যাল জাতীয় জিনিস থেকে তার যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে ভিসেরা রিপোর্ট খুব ইম্পর্টেন্ট এবং খুব ক্রুশিয়াল হয়ে যায়। কারণ ভিসেরাতে খাবারের পর, ইনটেকের পর বডিতে যদি ওই বিষটা থেকে যায়, সেই বিষটা অনেক ক্ষেত্রে হজম হয় না, মানে ইনজেকশন হয় না, এবং ডাইজেশন হয় না, এবং তার ফলে ওটা থেকে যায়। এবং বিভিন্ন রকমের পয়জন যেহেতু ক্যাটাগরি আছে, সেজন্য তার লাইফ স্প্যানটাও বিভিন্ন রকম। তো আমাদের মেডিকেল জুরিসপ্রুডেন্সে একটা কথা বলা হয় যে ভিসেরার পোর্শনটুকু যত তাড়াতাড়ি সম্ভব ভিসেরা এক্সপার্টের কাছে পাঠানো উচিত, এবং সে যদি 72 ঘন্টা স্পেসিফিক্যালি জেনারেলি বলা হয় মধ্যে যদি ও দেখে, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু ক্যাটাগরি অফ পয়জন গুলোকে তারা ডিটেক্ট করতে পারে। ভিসেরা রিপোর্ট পয়জন ঘটিত মৃত্যু বা এই ধরনের কোন রকম যদি কন্টামিনেশন যত জিনিস হয়, সেক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। থ্যাংক ইউ। এবার শওকত মোল্লার কথায় আসি। শওকতকে নিয়ে এলাকায় পুলিশ, শওকতকে নিয়ে জীবন তলায় পুলিশ, সেই ছবি আপনাদেরকে দেখাবো। শওকত মোল্লা, সেই শওকতকে নিয়ে এলাকায় পুলিশ। জীবনতলায় দাপুটে নেতা, জীবনতলার দাপুটে নেতা এই শওকত মোল্লা, ক্যানিং পূর্বের এক সময়ের বিধায়ক। তাকে কি নিরাশ লাগছে? এক সময় যেখানে তিনি দাপট দেখিয়ে বেড়াতেন, সেখানকার মানুষজন আজ খুব খুশি, কারণ শওকত জালে। আর শওকতের মুখ দেখুন। শওকতকে নিয়ে এলাকায় পুলিশ। এবার দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একটু রিকল করি। একসময় শওকত মোল্লা কেমন ছিলেন, দুর্দণ্ড প্রতাপ নেতা। শওকত মোল্লাকে ঘিরে কর্মী সমর্থকদের কত ভিড়, কত জি হুজুরি তাকে ঘিরে। সেই শওকতের কিভাবে একাল চলছে। একালে সেই শওকত মোল্লাকে ঘিরে রয়েছেন অনেকেই, কিন্তু তারা প্রত্যেকেই পুলিশ কর্মী। আর সেই পুলিশের মাঝে হতাশ শওকত মোল্লা, সব হারানো শওকত মোল্লা হেঁটে চলেছে, পাপের ফল ভোগ করছে। শওকতের সেকাল আর একালের ছবি আপনাদের সামনে।
নদীর কূলে তৈরি হয়েছিল অরণ্যের কূলে, কিন্তু কি হলো তারপর? ভাঙা হলো। শওকতের ছেলের যে ক্যাফে অরণ্যের কূলে এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। মাতলা নদী চুরি করে ক্যাফে তৈরির অভিযোগ। জীবনতলায় শওকতের ছেলের ক্যাফে অরণ্যের কূলে। আগেই ক্যাফে ভাঙার নোটিশ মহকুমা শাসকের। 29 জুনের মধ্যে ক্যাফে ভাঙার নির্দেশ দেয় প্রশাসন। নির্দেশ মানা হয়নি, আর তারপর যা হওয়ার তাই। ক্যাফে প্রশাসন নিজেরাই ভাঙল। দুটো ছবি আজকে শওকতকে ঘিরে। একদিকে শওকতকে ঘুরতে হলো এভাবে মুখ ঝুলিয়ে, পুলিশ তাকে ঘোরালো এলাকায় জীবনতলায়। আর অন্যদিকে শওকতের ছেলের ক্যাফে অরণ্যের কূলে, যা নদীর কূলে, আসলে নদী চুরি করে গড়ে উঠেছিল, সেই ক্যাফেও ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। যারা নিজের সম্পত্তি মনে করে প্রকৃতির জায়গায়, যেখানে নদী ছিল, যেখানে জঙ্গল ছিল, যেখানে গাছপালা ছিল, সেগুলোকে ধ্বংস করে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের নির্মাণ কার্য গড়ে তুলেছিল। শুধু নিজেরা করেনি, এনারা হচ্ছে আবার বিক্রি করে এখানে প্রচুর মানুষকে বসিয়েছিল। হচ্ছে গণতন্ত্রের জয়, মানুষের জয়, প্রকৃতি প্রেমীদের জয়, আমাদের বিজেপি যারা লড়াই করেছিল তাদের প্রত্যেকটা কার্যকর্তার জয়। প্রশাসনকে আরেকবার আমরা ধন্যবাদ জানাবো। মাতলা নদীর চরে অরণ্যকূলে ক্যাফে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে আর্ট মুভার দিয়ে ভাঙা হচ্ছে এই ক্যাফের বিভিন্ন ঘর এবং বিভিন্ন যে বিল্ডিংগুলো রয়েছে, গ্রিলগুলো রয়েছে, সেগুলো কিন্তু একের এক পর এক কিন্তু ভাঙা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও কাজ চলছে। রয়েছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, জীবনতলা থানার আধিকারিক, ভূমি দপ্তরের আধিকারিক থেকে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন। এখানে রয়েছে প্রচুর পুলিশ, কারণ 2026-এ পালাবদলের পর এই ক্যাফেটি অবৈধ বলে ঘোষণা করেন ক্যানিং প্রশাসন।